এবং তারা ইউনুসকে ততদিনই রাখবে যতদিন তাদের এই সাপ্লাই বেস এগুলো তৈরি করতে, এই চুক্তি সাইন করতে যতদিন সময় লাগে। ইউনুস যে মুহূর্তে তাদের পারপাস আউট করবে, তার পরের মুহূর্তে ব্যবহৃত টয়লেট পেপারের মতো ইউনুসকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশকে একটা বৃহত্তর সংঘাতের মধ্যে জড়িয়ে দিচ্ছে এই জবাবদিহিতাবিহীন ইউনুস সরকার। 2021 সালে মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতা দখল করেছিল। 2022 সালের 15ই ডিসেম্বর আমেরিকার কংগ্রেসে বার্মা অ্যাক্ট পাশ হয়েছিল। এই বার্মা, BURMA, বার্মা স্ট্যান্ডস ফর বার্মিজ ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবল অ্যাক্ট, বার্মা অ্যাক্ট পাশ করেছিল। এই বার্মা অ্যাক্টটা কি? এই বার্মা অ্যাক্টে বলা আছে যে মিয়ানমারে যে সামরিক জান্তা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের উপরে চাপ বৃদ্ধি করতে হবে এবং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের জন্য যেসব শক্তি লড়াই করছে তাদের সহায়তা করতে হবে। আমরা যাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলি, সশস্ত্র গোষ্ঠী বলি, আমেরিকা তাদের বলছে গণতন্ত্রের পক্ষে লড়াইকারী বিভিন্ন দল এবং অং সান সুচি সহ যেসব এমপি এবং অন্যান্যরা জেলে রয়েছেন তাদের মুক্তির জন্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই মানবাধিকার ফিরিয়ে আনার জন্য এইসব কথা বার্মা অ্যাক্টে লেখা আছে। এবং আমেরিকার একটা খুব মজার জিনিস যে যখন যে দেশের উপর তাদের কুদৃষ্টি পড়ে তখন তারা সেই দেশে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন, মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছু গদ বাঁধা বিষয় তারা সামনে নিয়ে আসে। কিন্তু আপনি যদি আমেরিকার দালাল হন তাহলে আপনার কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে তখন আর তারা কথা বলে না। তো বার্মা অ্যাক্টে তারা মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল। ইতিহাসে এটি হলো দ্বিতীয় বার্মা অ্যাক্ট। 1935 সালে আরেকটি বার্মা অ্যাক্টের কথা আমরা শুনি, যেটা ইউনাইটেড কিংডম করেছিল এবং এই বার্মা অ্যাক্ট, প্রথম বার্মা অ্যাক্টের মাধ্যমে ভারত এবং এই মিয়ানমার অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং এই বিভাজনটাও কিন্তু দুই অঞ্চলের, এই দুই দেশের যারা সীমান্তবর্তী এলাকায় ছিল তারা কিন্তু তখন এটা অ্যাকসেপ্ট করে নাই। তো যাই হোক, এই যে দ্বিতীয় বার্মা অ্যাক্ট যেটা 2022 সালের ডিসেম্বরে আমেরিকা করলো, এর মধ্য দিয়ে যে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিল, এই অবস্থানে এই বার্মা অ্যাক্টে আরো বলা আছে যে যারা মিয়ানমারের জান্তা সরকারকে বিভিন্নভাবে হেল্প করবে, ফান্ডিং করবে, তাদের বিরুদ্ধে বার্মা অ্যাক্টের অধীনে আমেরিকা ব্যবস্থা নিতে পারবে। তার মানে চীন মিয়ানমারের জান্তা সরকারের একজন সমর্থক, বিভিন্নভাবে তারা এই জান্তা সরকারকে হেল্প করছে, সমর্থন করছে। তো সেই হিসেবে এই বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা কিন্তু চীনকেও একাত দেখে নিতে পারবে। তো এখন আপনারা জানেন যে আমাদের মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত অঞ্চল, সেখানে যে রাখাইন স্টেটটা আছে তার অধিকাংশই এখন আরাকান আর্মি দখল করে ফেলেছে। জাস্ট 3টা জায়গা এখনো মিয়ানমার জান্তা সরকারের অধীনে আছে, একটা হলো চাকফিউ, একটা হলো সিটওয়ে, আর একটা হলো মানাং টাউনশিপ। এই চাকফিউতে আবার চীনের $7 বিলিয়ন, তার মানে 700 থেকে 800 কোটি ডলারের ইনভেস্টমেন্ট আছে। আবার এইখানে এই ভারতের বেশ কিছু প্রজেক্ট কিন্তু এখানে আছে এই আরাকান, এই রাখাইন স্টেটে। সো প্রথম দিকে আমরা দেখেছি ভারত আরাকান আর্মির এগেনস্টে ছিল, কিন্তু বর্তমানে আবার আরাকান আর্মির সাথে ভারতের সুসম্পর্ক বিরাজ করছে। তো চীন এই যে 3টা যে জায়গা অঞ্চলের নাম বললাম, চাকফিউ, সিতো এবং মানাং টাউনশিপ, এখানে কিন্তু মিয়ানমারের জান্তা সরকার তীব্র লড়াই জারি রেখেছে। তো এই অবস্থায় আমেরিকা একটা প্রক্সি ওয়ার বা একটা যৌথ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে যে মিয়ানমারে বর্তমানে গণতন্ত্রপন্থী যারা রয়েছেন, আরাকান আর্মি, তারপরে চীন ন্যাশনাল ফ্রন্ট, চীন সিএনএফ, এদের আমেরিকা বিভিন্নভাবে সহায়তা করছে। তো এদের এই সশস্ত্র যুদ্ধে আরো সহায়তা করার জন্য আমেরিকা বাংলাদেশে একটা সাপ্লাই বেস করতে চায়। বাংলাদেশে একটা সাপ্লাই বেস করলে এখান থেকে বিভিন্ন সাপ্লাই, এই যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন সাপ্লাই, বিশেষ করে অস্ত্র সরবরাহ এবং অন্যান্য লজিস্টিক সরবরাহটা এনশিওর করা যাবে। এই জন্য তার এই টেকনাফের কাছে একটা ঘাঁটি দরকার, একটা সাপ্লাই বেস দরকার, পাশাপাশি তার একটা
আরো মানে এয়ারপোর্টে একটা ড্রোন ঘাঁটি দরকার। এই কারণে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে বলা হয়েছিল যে টেকনাফের কিছু অঞ্চল তাদের ব্যবহারের জন্য দেওয়া, কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশের মাটি তিনি বিদেশি কোনো শক্তিকে ব্যবহার করবার অনুমতি দেবে না। স্পেশালি এইসব যুদ্ধ বা সশস্ত্র সংঘাতে বাংলাদেশের মাটি ব্যবহার করা যাবে না। শেখ হাসিনার এটা একটা বড় অপরাধ ছিল, যেটার শাস্তি তাকে পেতে হয়েছে। আমেরিকা, আমি যেটা একটু আগেই বললাম যে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়েছে কারণ তার বাংলাদেশের উপর একটা দখল দরকার। এবং এখন আমেরিকা কি করছে, টেকনাফের একটা জায়গা আছে, এটার নাম হলো, আমি দেখে বলি, এটা হলো শিলখালী। টেকনাফ থেকে প্রায় 30 কিলোমিটার, টেকনাফের যে নাফ নদী তার 30 কিলোমিটার ভেতরে, এটা নর্থ ইস্টের দিকে। এখানে শিলখালী বলে একটা জায়গা আছে যেখানে আর্মির একটা ওপেন ফায়ারিং রেঞ্জ আছে, যে এটা সমুদ্রের কাছাকাছি হয়, এখানে অনেক ফায়ারিং এখানে ট্রাই করা হয়। তো এই শিলখালীতে এখন একটা বিশাল সাপ্লাই বেস গড়ে তোলা হবে, প্রায় 40 একর জমিতে। এখানে একটা কনস্ট্রাকশন অলরেডি শুরু হয়েছে বা হবে, এবং এখান থেকে রেগুলার লজিস্টিক এবং আর্ম সাপ্লাই যাবে রাখাইন স্টেটে যুদ্ধরত আরাকান আর্মি এবং সিএনএফ সহ অন্য যারা লড়াই করছে তাদের কাছে। পাশাপাশি কক্সবাজারের যে এয়ারপোর্টটা রয়েছে সেটার অনেক সম্প্রসারণ হচ্ছে, সেখান থেকে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করা হবে এবং সেই ঘাঁটি থেকে মানুষ বা চালকবিহীন ড্রোনে করে রাখাইন স্টেটে ড্রোন ব্যবহার করা হবে, যুদ্ধে ব্যবহার করা হবে। তার মানে কি হলো, যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমেরিকা মিয়ানমারে যুদ্ধরত সশস্ত্র সো কল্ড গণতন্ত্রপন্থী বাহিনীগুলোকে হেল্প করবে। আমাদের আর্মির 10, 17 এবং 24 ডিভিশনও এই সাপ্লাই বেস তৈরিতে ইনভলভ। আমাদের রামুতে যে ক্যান্টনমেন্টটা আছে 10 ডিভিশন, তারা মেইনলি এখানে কাজ করবে। এবং গত ফেব্রুয়ারি মাসে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এই শিলখালী জায়গাটা ঘুরে এসেছেন। তিনি কক্সবাজারে গিয়েছিলেন, যে আপনাদের মনে আছেন যে একজন আর্মির রিটায়ার্ড মেজর সিনহা, তাকে পুলিশ গুলি করে মেরেছিল। তো তার স্মৃতিতে একটি স্মৃতি ফলক উন্মোচন করতে গিয়েছিলেন এবং সেই ফাঁকে তিনি গোপনে শিলখালীটা ঘুরে এসেছেন। আমেরিকা থেকে এই মুহূর্তে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন। তারা হলেন নিকোল অ্যাঞ্চুলিক, উপ সহকারী পররাষ্ট্র সচিব, অ্যান্ড্রু আর হেরাপ, সেও উপ সহকারী পররাষ্ট্র সচিব, এবং মিয়ানমারের নেপিডাওতে চার্লস অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন। এই 3 জন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং তারা চিরাং হিল ট্রাক্স এই এলাকাগুলো ঘুরে গেছে। তাদের একই উদ্দেশ্য, যে এই সাপ্লাই বেসটা কিভাবে করবে সেটাকে ইনশিওর করা। এর আগেও আপনারা দেখেছেন যে আমেরিকার বেশ কয়েকজন জেনারেল, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তারাও বাংলাদেশ ঘুরে গেছে। এই সব কিছুর উপলক্ষ হলো এই যে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত যুদ্ধে আমেরিকা তাদের পক্ষের গোষ্ঠীগুলোকে সহায়তা করবে বাংলাদেশের মাটি ব্যবহার করে। এখন এখানে সমস্যাটা কি, এই যুদ্ধে যখন বাংলাদেশ সরাসরি যাচ্ছে তখন বাংলাদেশ কিন্তু চীনেরও প্রতিপক্ষ হয়ে উঠছে। রাশিয়ার এখানে ভূমিকা কি হবে? রাশিয়ার এই যে 3টা যুদ্ধ জাহাজ হঠাৎ করে শুভেচ্ছা সফরে এলো, এটা স্যার এমনি আসেনি, এটা তার প্রকৃত শুভেচ্ছা নয়। রাশিয়াও এই অঞ্চলের এই সংঘাতে তার একটা ভূমিকা রাখবে, কারণ ওই অঞ্চলে উপরে সবার দৃষ্টির আরেকটা কারণ আছে যে ওইখানে প্রচুর মিনারেলস রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। ওখানে অনেকগুলো সমুদ্র নদী পথ দিয়ে মানে গভীর সমুদ্র বন্দর টন্দর, নানা কারণে এই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা একটা আন্তর্জাতিক সংঘাতের পার্ট হয়ে যাচ্ছে এবং এই কারণেই আমেরিকা নির্বাচিত শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে অবৈধ দখলদার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। এখন এই যে বাংলাদেশে পিটার হাসরা ঘুম হারাম করে ফেলেছিল, বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, মিডিয়ার স্বাধীনতা, কত কিছু নিয়ে 2 বছর কথা বলেছে। গত 8 মাসে আপনারা কি দেখেছেন আমেরিকাকে বাংলাদেশের বর্তমান এই ললেসনেস, নো ডেমোক্রেসি, নো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, রাইজিং অফ
ইসলামিক টেরোরিজম, এসব নিয়ে কখনোই আমেরিকাকে কথা বলতে দেখেছেন? আমেরিকা কিন্তু এখন আর কোনো মাথা ব্যথা নেই। এই যে লাদেনের ছবি নিয়ে, আইএসএস এর পতাকা নিয়ে প্রকাশ্য রাজপথে মিছিল হচ্ছে, জেল ভেঙে জঙ্গিরা পালিয়ে গেছে, 300-র বেশি জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, আমেরিকা কিন্তু একদম স্পিক নট, কোনো মাথা ব্যথা নাই। পিটার হাস এখন কনসালটেন্সি করে কোনো এক কোম্পানিতে, তারও কিন্তু ভুলেও এখন আর এই গণতন্ত্র, মানবাধিকার, মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলে না। আমেরিকা চেয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে মিয়ানমারের সশস্ত্র সংঘাতে, প্রক্সি যুদ্ধে জড়াতে, এবং সেটা শেখ হাসিনা দেয়নি। তার শাস্তি হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এনেছে তাদের তাবেদার ইনুস সরকার, এবং তারা ইনুসকে ততদিনই রাখবে যতদিন তাদের এই সাপ্লাই বেস টেস এগুলো তৈরি করতে, এই চুক্তি সাইন করতে যতদিন সময় লাগে। ইনুস যে মুহূর্তে তাদের পাপ্পা সার্ভ করবে, তার পরের মুহূর্তে ব্যবহৃত টয়লেট পেপারের মতো ইনুসকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশকে একটা বৃহত্তর সংঘাতের মধ্যে জড়িয়ে দিচ্ছে এই জবাবদিহিতাবিহীন ইনুস সরকার।